আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে কুয়েতে খুবই থমথমে একটা পরিবেশ অবস্থান করছে। সবাই জানেন কুয়েতে ১৩০ জন বাংলাদেশি প্রবাসীকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের কারণ তারা কেন তাদের মাসিক বেতন চাইতে গেল। ৫ মাস যাবৎ তারা বেতন পাচ্ছে না। তারা চেয়েছিল তারা কোনো থানা থেকে বা কোনো মকফর থেকে তারা এটাকে মামলার মাধ্যমে তারা সেই টাকাগুলো তুলে নেবে তাদের কোম্পানির কাছ থেকে। কিন্তু তাদের শেষ রক্ষা হলো দেশে যাওয়া ছাড়া আর কোনো উপায় হলো না তাদের। তবে তারা গিয়েছে নিজের ইচ্ছায় না, কুয়েতের পুলিশের আইনের খপ্পরে পড়ে। কিন্তু অনেকের আবার কথা কিন্তু রয়েছে অন্যরকম, যে কুয়েতের অ্যাম্বাসি কিংবা দূতাবাস থেকেও তাদেরকে কোনো সহযোগিতার হাতও বাড়িয়ে দেওয়া হয়নি, এমনটা বলছেন যারা চলে গেছেন, এমনকি অনেক কুয়েতে থাকা প্রবাসীরা। এতে করে যেমন জনমনে, যেমন যারা কুয়েতে রয়েছে, এমনকি যারা বাংলাদেশেও সাধারণ মানুষের মনেও ক্ষোভ তৈরি হয়েছে কুয়েতের উপর। তবে আজকে আপনাদের সামনে তুলে ধরব সত্য ঘটনা কি, কেন তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে, এমনকি কি করেছিল তারা। তবে একটা কথা আগেই বলে নিচ্ছি, কেউ আমাকে দালাল কিংবা কোনো কারো এজেন্ট হয়ে আমি কাজ করছি এমনটা বলবেন না। আমি সাথে আছি আপনাদের রফিকুল ইসলাম, সাংবাদিক, বৈশাখী টেলিভিশন। আজকে পিছনের ঘটনাটা কেন আবার নিয়ে আসলাম, অনেকের কাছেই দেখি বলা টিকটক কিংবা ফেসবুক বা বিভিন্নভাবে তারা ফোন করতে থাকে, ভাইয়া এই নাকি ঘটনা। তো আসলে কেন এরকম হলো, তাহলে কেন এম্বাসি হাত বাড়ালো না, বা অনেকেই বলছে আমাদের বাংলাদেশ এম্বাসি দিয়ে হবে না। তো এই আসলে মূল কাহিনীটা কি এটা আগে বুঝতে হবে। কুয়েত হলো একটি রাজতন্ত্র দেশ, গণতান্ত্রিক দেশ না। আমরা চাইলেই আমরা বাংলাদেশের মতো করে মিছিল, মিটিং কিংবা হট্টগোল করতে পারি না। বাংলাদেশে কিছু হতে না হতে আমরা যেইভাবে রাস্তায় নেমে যেতে পারি, কিন্তু এই দেশে কিন্তু তা কিন্তু করা সম্ভব না। এই দেশে কিন্তু আপনার নির্বাচনের সময়ও কোনো মিছিল মিটিং কিন্তু দেখা যায় না তাদেরকে, বা নির্বাচন হলে আমরা অনেকেই জানি না কবে নাগাদ নির্বাচন হচ্ছে বা কবে নির্বাচন কুয়েতের মধ্যে। তো এই যে বিষয়টা হলো, যেহেতু একটি রাজতন্ত্র দেশ, সেহেতু আমাদেরকে এদেশে আইন মেনে চলতে হবে আমাদেরকে। কারণ আইনের কোনো বরখেলাপ করলে এদেশে কোনো ছাড় কিন্তু পাবেন না আপনারা, কেউই পাবে না। এদেশের যারা স্বরাষ্ট্রমন্ত্রী ছিল বিগত দিনের, আমি নাম নিতে চাচ্ছি না, তো আপনার পিছনের ইতিহাস যদি জানেন, বিগত দিনের স্বরাষ্ট্রমন্ত্রীকেও এদেশের আইনের আওতায় কিন্তু আনা হয়েছিল। তো সেই জায়গাতে আপনি তো আজনবী বা আপনার হলো অন্য দেশি বা একজন প্রবাসী, তাহলে তো আপনার আইন অবশ্যই মানতে হবে। যেহেতু যারা এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাকে আইনের আওতায় আসতে হয়েছে, তাহলে আপনি আমি সবাই এদেশের আইনের ঊর্ধ্বে নয়। যারা ৫ মাসের বেতন পায়নি তারা কিন্তু অপরাধ করেনি, তাদের যৌক্তিক দাবি আমরা ৫ মাসের বেতন পাইনি, আমরা ৫ মাসের বেতন চাই। কিন্তু তারা একটা জিনিস ভুল করেছে, কোথায় ভুল করেছিল, এই দেশে ধর্মঘট যেটা করা যাবে না সেটা করেছিল আমাদের বাংলাদেশি শ্রমিক ভাইয়েরা। তারা কাজ বন্ধ করে সবাই চলে গিয়েছিল মকফরে কিংবা থানায়। যে থানাতে গিয়েছিল কাজ বন্ধ করে, তারা অনেক কর্মী একসাথে যাওয়ার কারণে এটাকে তারা ধর্মঘটের মতো করেই নিয়ে নিয়েছে, ভেবে নিয়েছে। তো অতএব যারা আসলো এখানে, তাদের অবশ্যই এদেশের আইন কি বলছিল এটাকে আপনি করেন জানেন। তো সেটা না করে আপনারা একেবারেই সবাই একসাথে একসাথে হয়ে আপনি আসতেন, আপনি আসতে পারতেন ৫ জন, ১০ জন, ২০ জন করে আসতে পারতেন, মামলা করতে পারতেন। তার আগে অবশ্যই আপনাদেরকে অ্যাম্বাসিকে বা দূতাবাসকে জানানো উচিত ছিল যে বাংলাদেশ দূতাবাস আমাদের অভিভাবক, তাদেরকে জানানো উচিত ছিল, কিন্তু জানাননি। হ্যাঁ জানিয়েছেন, ৫-৬ মাস আগে আপনারা একবার জানিয়েছিলেন, সে সময় আপনাদের
সলিউশন করে দেওয়া হয়েছে, আপনাদেরকে বেতন ভাতা দেওয়া হয়েছিল, কিন্তু পরে আর কোনো তাদের সাথে যোগাযোগ আপনারা করেননি, যে কারণে মনে করেছিল বাংলাদেশ দূতাবাস থেকে যে তারা হয়তোবা হ্যাপি আছে বা সুখে আছে বা ভালো আছে। তো সেই কারণে তারা কিন্তু আর যোগাযোগ করেনি তাদের সাথে। কিন্তু অবশ্যই তাদের কিন্তু যোগাযোগ করার দরকার ছিল যে আমাদের বেতন ভাতা আবার আটকিয়ে দেওয়া হয়েছে, তা কিন্তু তারা করেনি। যেটা না করার কারণে কিন্তু তারা বেশি বিপদের মুখে পড়েছে। যে কারণেই তারা সবাই মিলে গিয়েছে মকফরে কিংবা থানায়। সেখানে যাওয়ার পর তারা বলছিল আমাদের বেতন ভাতা 5 মাসের বাকি, যেটা আমরা পাচ্ছি না বা আমাদের কোম্পানি থেকে দিচ্ছে না আমাদের। সেখানে যেখানে আপনাদেরকে 5 মাসের বেতন দিচ্ছে না, সেখানে আপনাকে বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে বা মালিক পক্ষ থেকে, আমরা 1 মাসের এখন বেতন দিয়ে দিব আপনাদেরকে, আর আস্তে আস্তে আমরা অন্য মাসের বেতনগুলো দিব, কারণ আমাদের যারা শেয়ার হোল্ডার ছিল আমার, তারা টাকাগুলো নিয়ে পালিয়ে গিয়েছে। তো যেহেতু পালিয়ে গিয়েছে, সব টাকা আমি আপনাদের পরিশোধ করা একেবারে সম্ভব না, সেই হিসেবে আমি আস্তে আস্তে আপনার টাকাগুলো দিয়ে দিব। কিন্তু তাদের দাবি আমরা 400 দিনার দিয়ে 500 দিনার দিয়ে আমরা সিভিল আইডি লাগিয়েছি বা আকামার মেয়াদ বাড়িয়েছি, তো এখন আমরা এই টাকা মানুষকে দিতে হবে, দেন আমাদেরকে দিতে হবে। আমরা 1 মাসের বেতন নিব না, আমরা পুরো মাসের বেতন নিতে চাই। কিন্তু যেটা বললো তারা, আমরা এটা দেওয়া সম্ভব না। তারা বলছে আমরা কোনো তাহলে কাজকর্ম করব না। যেহেতু তারা এই কথা বলছে বা ধর্মঘটের ডাক দিয়েছে, সেই সময় কিন্তু কুয়েতের আইন, এমনকি কুয়েতের পুলিশ তাদেরকে গ্রেফতার করে বা তাদেরকে গ্রেফতার দেখে যারা ধর্মঘট করছে এই আইনের বা এই রুলসে তারা ফেলে তাদেরকে দেশে প্রেরণ করা হয়েছে। তো এখানে যারা বলছেন যে আমাদের এম্বাসি যোগাযোগ করেনি, যা তাদেরকে গ্রেফতারের পরপরই আমি নিজে থেকেও আমার বাংলাদেশ এম্বাসিকে জানানো হয়েছিল বা জানিয়েছি। এছাড়াও আপনার তারাও অন্যান্য ফোনের মাধ্যমে তারা কিন্তু এই মকফরে কিন্তু যায়, এমনকি থানাতে যায়, থানাতে গিয়ে তাদের জন্য পুলিশদের সাথে কথা বলে বা অন্যান্য মাধ্যমে তারা কথা বলে, কিন্তু তারপরও কোনো শেষ রক্ষা হয়নি। যারা বলছেন তারা কথা বলেনি, তারা আসলে অনেক কিছুই অবগত না বা অনেক কিছুই আপনারা জানেন না। এখানে কারো জন্যই আইনের ঊর্ধ্বে না, শুধু আমাদের এম্বাসি নয়, এদেশের তো আগেই বলেছি আমি, এদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল সেও আইনের ঊর্ধ্বে ছিল না, অতএব আমাদের অ্যাম্বাসিও তার কোনো ঊর্ধ্বে না। সেই জায়গা থেকে আমরা একটা জিনিস আপনাদেরকে বলি, এই যে আপনারা যারা অ্যাম্বাসিকে দোষারোপ করছেন, এটা সম্পূর্ণ ভুল। আর একটা জিনিস হলো, আমরা যারা কুয়েতে এখন বসবাস করছি, কখনো যদি আপনার বেতন ভাতা না পান বা বেতন পান না, আপনার বেতন দেয় না কোম্পানি, এইসব যদি থাকে, তাহলে আপনারা সরাসরি যোগাযোগ করবেন অ্যাম্বাসিতে, দূতাবাসে। যদি আপনার বেতন ভাতা না পান, তাহলে আপনারা গিয়ে শোনে আপনারা কিন্তু মামলা করতে পারেন, তবে সবাই একসাথে না, আলাদা আলাদা গিয়ে আপনারা গিয়ে বা 5 জন 10 জন করে গিয়ে আপনারা গিয়ে শোনে গিয়ে মামলা করতে পারেন যে আমরা বেতন পাচ্ছি না এত মাস যাবত বা এই সমস্যাগুলো। বাংলাদেশের যেমন পুলিশ, র্যাব বা বিডিআর যেমন আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, কুয়েতেও কিন্তু এমন বিভিন্ন আলাদা আলাদা নামে কিন্তু ডিপার্টমেন্টগুলো রয়েছে। শোন একটা ডিপার্টমেন্ট যেখান থেকে আপনার মানুষের অধিকারগুলো আর কি দিয়ে থাকে, সেখানে আপনারা গিয়ে বা যারা শ্রমিক আছে তাদের একটা অধিকার দিয়ে থাকে, সেখানে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ কিন্তু করতে পারেন বা তাদের সাথে মামলা করতে পারেন, তাদের সাথে কথা বলে আপনাদের বেতন ভাতাগুলো নিতে পারেন। কিন্তু তো অতএব আপনারা যে ভুলগুলো করবেন না, সবাই একসাথে যাবেন না, আর মামলা করলে মকফরে নয়, আপনার মামলা করলে শোনে গিয়ে মামলা করেন। এটা আগে আপনাদেরকে বুঝতে হবে। যারা কুয়েতে রয়েছেন, যারা কুয়েতে অবস্থান করছেন, তারা এই কাজগুলো একটু ভুলও করবেন না যে আমরা মকফরে যাব বা মকফর বলতে থানাতে গিয়ে মামলা করবো, এইভাবে না। আপনারা যাবেন শোনে, শোনে গিয়ে আপনারা গিয়ে মামলা করবেন। এর আগে আপনারা অবশ্যই অ্যাম্বাসিকে তাদেরকে জানাবেন তারা কি পদক্ষেপ নেয়, সেটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। যেহেতু বাংলাদেশ দূতাবাস বা মহামান্য রাষ্ট্রদূত আমাদের অভিভাবক, সেহেতু অবশ্যই আমরা তাদেরকে সম্মান করতে হবে, এমনকি তাদের মতো করে আমাদের চলতে হবে, তাদের কথা শুনে কিন্তু আমাদের চলতে হবে। অতএব তাদেরকে কথা অবশ্যই আপনারা জানাবেন, যে কোনো সুবিধা অসুবিধার ক্ষেত্রে তারা যে যেই রুলসগুলো ফলো করতে বলে আমরা সেগুলি ফলো করব। তবে আবারও বলি, যারা অবশ্যই কুয়েতকে আপনার ভুল বুঝছেন, যাদের কুয়েতের উপর ক্ষোভ জমে গেছে,
তারা অবশ্যই ভিডিওটি দেখার পর মনে হয় না ক্ষোভ থাকার কথা। আর অবশ্যই যারা আপনার দূতাবাসকে গালিগালাজ করছেন বা দূতাবাসকে আপনার ভুল বুঝছেন, এটা আসলে সঠিক না। যেটা এটাও সঠিক না, যেহেতু আপনারা একটা জিনিস হয়ে গিয়েছে, বিভিন্ন আইনের এখানে খপ্পরে পড়ে গেছেন, আপনারা এদেশের আইনের খপ্পরে পড়ে কিন্তু হয়তো দেশে কিন্তু আপনাদের প্রেরণ করা হয়েছে। তো অবশ্যই এখানে আইনকে মানতে হবে, আইনের মতো করে চলতে হবে। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন কমেন্ট বক্সে, বা আমাদের টিকটক আছে মেসেঞ্জার ইনবক্সে আপনারা করতে পারেন। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাইতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আমি হাজির হব রফিকুল ইসলাম কুয়েত থেকে। বিদায় নিচ্ছি এখানেই। আসসালামু আলাইকুম।